আওয়ামী লীগ নেতা আমির হোসেন আম্মু, মোহাম্মদ নাসিম ওনারা জামাতের তৎকালীন জয়েন্ট সেক্রেটারি, যিনি পরবর্তীতে সেক্রেটারি জেনারেল হয়েছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের রুমে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন গিয়ে বসে থাকতেন। 3টা মন্ত্রী 7টা মহিলা এমপির পদ অফার করেছিলেন। কেয়ারটেকার সরকার, এটা কিন্তু ওনার ফর্মুলা, কিন্তু উনি নিজে মুখ দিয়ে কোনোদিন বলেন যে আমি বলেছি এটা, উনি জামাতের ফর্মুলা বলেছেন সবসময়। অধ্যাপক গোলাম আজম কি পাকিস্তানের মন্ত্রিত্ব কখনো অফার করা হয়েছিল? উনি কি সেই মন্ত্রিত্ব কখনো গ্রহণ করার ইচ্ছা করেছিলেন? আচ্ছা, আপনি কি মনে করেন যে কেন উনি এই মন্ত্রিত্বের, যেটা বাংলাদেশে প্রচলিত রাজনীতিবিদ যারা এবং রাজনীতি করার উদ্দেশ্যই তো হচ্ছে ক্ষমতায় যাওয়া বা ক্ষমতার পার্ট হওয়া, এবং ব্যক্তিগত সর্বোচ্চ অর্জনই হচ্ছে মন্ত্রী হওয়া। তৎকালীন পূর্ব পাকিস্তানে যিনি নাম্বার 1 প্রশাসনিক ভাবে প্রধানমন্ত্রীর সমতুল্য, উনি এসে এই প্রস্তাবটা আপনাদের বাসায় দিয়েছেন। অধ্যাপক গোলাম আজম কেন ওই মন্ত্রিত্ব বা সর্বোচ্চ অর্জনটা নিতে চাননি? আপনার ইভ্যালুয়েশন। ওনার মতো একজন নির্লোভ পদবী লোভী মানুষ আমি জীবনে দ্বিতীয় দেখিনি। 1969 সালে যখন আইয়ুব খানের পতন হলো এবং আইয়ুব খান ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা দিয়ে আইয়ুব খান ইয়াহিয়া খানকে প্রেসিডেন্ট বানিয়ে সামরিক শাসন জারি হলো, ইয়াহিয়া খান ক্ষমতা নিলেন, তখন পূর্ব পাকিস্তান একজন গভর্নর ছিলেন তখন আগে, এবং যেটাকে আপনারা বঙ্গভবন হিসেবে জানেন, এটাকে গভর্নর হাউস নামে পরিচিত ছিল এটা, এবং তৎকালীন গভর্নর ছিলেন মোনায়েম খান সাহেব। তো ইয়াহিয়া খান ক্ষমতা নিয়েই আপনার গভর্নর মোনায়েম খানকে সরিয়ে এম এন হুদা নামে এক ভদ্রলোককে গভর্নর বানালেন। এই এম এন হুদা সাহেব সম্ভবত অর্থনীতিবিদ, উনি আব্বাস সমসাময়িক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। উনি মন্ত্রী হয়ে শপথ গ্রহণ করার পরপরই আমার যতটুকু মনে, সেই সন্ধ্যায় উনি আমাদের বাসায় এসেছেন এবং এসে আব্বাকে বলেছেন যে আপনি আমাকে দেশ পরিচালনায় সাহায্য করেন, আপনি যে মন্ত্রিত্ব চান আপনি সেই মন্ত্রিত্ব নেন। আমি তখন ক্লাস 6-এ পড়ি, 1969 সালের কথা বলছি, ক্লাস 6, আমার বয়স জাস্ট 10 বছর। আমার স্পষ্ট মনে আছে ড্রয়িং দিন আব্বা উনি কথা বলছেন, আমি মানে ওই ড্রয়িং রুমের সোফার সাইডে বসেছিলাম। আমি তখন তো কি কথা হয়েছে এটা বুঝিনি, তো কিন্তু কথা শুনছে, এগুলো আমার চোখে ভাসে এখনো। তো আব্বা খুব বিনয়ের সাথে বললেন যে আমি সরকারের অংশ হলে তো আমি সরকার অপকর্মের কোনো সমালোচনা করতে পারবো না, তো আমাকে ক্ষমা করবেন। গোলাম আজমের তখন রাজনৈতিক পরিচয় কি ছিল? উনি কি জামাতে ইসলামের আমির ছিলেন? পূর্ব পাকিস্তান জামাত ইসলামের আমির ছিলেন তখন। উনি দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, দিন প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া যেভাবে করতে হয় সেইভাবে উনি চেষ্টা করেছেন। এখন উনি তো যদি একটা মন্ত্রিত্ব নিয়ে নেন তখন উনি দিন প্রতিষ্ঠার আন্দোলন ব্যাহত হবে আর সরকারের অপকর্ম সমালোচনা করতে পারবে না। এই দুটার কম্বিনেশনে চিন্তা করে উনি এটা করেছেন। ওনার এরপরে 1971 সালে যখন ওনারা অখণ্ড পাকিস্তানের পক্ষ ছিলেন, তখন তো জামাত থেকে 2জন মন্ত্রী ছিল, উনি ইচ্ছা করে সব আমির হিসাবে একটা মন্ত্রিত্ব নিতে পারতেন। মানে উনি দলের সর্বোচ্চ নেতা, তৎকালীন পূর্ব পাকিস্তানের দলের সর্বোচ্চ নেতা হওয়ার পরেও মন্ত্রিত্ব নেননি। উনি ওনার দলেরই অন্য 2জনকে মন্ত্রিসভাতে স্থান করে দিয়েছেন। একজন শিক্ষামন্ত্রী। এই দুটি ঘটনা প্রমাণ করে যে ওনার মন্ত্রিত্ব বা ক্ষমতার প্রতি লোভ ছিল না, তাই তো? আরো বলছি আপনাকে, 1961 পতনের পরে 1991 ফেব্রুয়ারি ইলেকশনের পরে তখন বিএনপি আপনার 135টা সিট পায়, আওয়ামী লীগ 85টা সিট পায়, জাতীয় পার্টি 35টা সিট পায়, জামাত 18টা সিট পায়, আর অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র দল 1টা 2টা করে পেয়েছে, কিছু স্বতন্ত্র পেয়েছে। তখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং অন্যান্য ক্ষুদ্র দলগুলো স্বতন্ত্র বেছে নিয়ে 133টা সমর্থন পেয়ে গেল, আর একদিকে বিএনপি 135টা। তখন দুই দলই জামাতের কাছে সমর্থন ছিল। জামাত তখন ব্যালেন্স অফ পাওয়ার হয়ে গেল, মানে জামাত যাদেরকে 133-এর সাথে যদি 18 যোগ দেন 151 হয়ে যায়, আর 35-এর সাথে যদি 18 যোগ দেন 153 হয়ে যায়। জামাত যাদেরকে সমর্থন করে তারাই তখন সরকার গঠন করে। তখন আওয়ামী লীগ নেতা আমির হোসেন আম্মু, মোহাম্মদ নাসিম ওনারা জামাতের তৎকালীন জয়েন্ট সেক্রেটারি, যিনি পরবর্তীতে সেক্রেটারি জেনারেল হয়েছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের রুমে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন গিয়ে বসে থাকতেন। 3টা মন্ত্রী 7টা মহিলা এমপির পদ অফার করেছিলেন। জামাত তো সেই অফারটি গ্রহণ করেনি। না, তারা যদি পদলোভী হতো, ক্ষমতালোভী হতো, তখন কিন্তু বিএনপির কাছে গিয়ে বলতে পারতো যে তারা আমাদেরকে 3টা 7টা অফার করেছে, তোমরা আমাদেরকে 5টা 10টা দাও, আমরা তাহলে তোমাদের সমর্থন দিব। বিএনপি যদি সেই জামাতের সেই প্রস্তাবে রাজি হতো, জামাত কিন্তু আবার কুড কাম ব্যাক টু আওয়ামী লীগ, তারা আমাদেরকে 5টা 10টা দিচ্ছে, তোমরা যদি আমাদেরকে আর বেশি দাও
আমরা তোমাদের সমর্থন দেবো, এইভাবে কিন্তু বার্গেনিং করার নেগোসিয়েশন করা, যে রাজনৈতিক বোঝাপড়া এবং নেগোসিয়েশন করা, যেটা জি, স্বাভাবিক প্রক্রিয়া। পৃথিবীর ইতিহাসে বিরল যে জামাত কোন রকমের কোন শর্ত ছাড়া শুধুমাত্র গণতন্ত্রকে পুনর্বহাল করার জন্য, দেশের সাংগঠনিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়াটাকে অব্যাহত রাখার জন্য শর্তহীনভাবে জামাত বিএনপিকে সমর্থন দিয়েছে। হুম। সেই একটা সময় ছিল জামাত কিন্তু তখন মন্ত্রী হতে পারতেন, উনি পুরো জামাতের আমির হিসেবে উনি মন্ত্রী হতে পারতেন। এবং জামাতের আমির হিসাবে অধ্যাপক গোলাম আযম মন্ত্রী হতে পারতেন। জি। ব্রিগেডিয়ার, এরপর চতুর্থবার আমি বলি চতুর্থবার 2001 তো উনি যখন আমার তখন জোট সরকার হলো তখনও কিন্তু উনি মন্ত্রী হতে পারতেন ইচ্ছা করলে। উনি কোনোদিন পদ পদবী লোভী মানে বড় কোনো মোহ ছিল না। এমন একজন নির্লোভ লোক, এমন একজন নির্মোহ লোক, যিনি শুধু দেশের জন্য ত্যাগই করে গেছেন। কোনোদিন আপনি এই যে কেয়ারটেকার সরকার, এটা কিন্তু ওনার ফর্মুলা, কিন্তু উনি নিজে মুখ দিয়ে কোনোদিন বলেন যে আমি বলেছি কেয়ারটেকার। উনি জামাতের ফর্মুলা বলেছেন সবসময়। জামাত বলে উনাকে কেয়ারটেকার সরকারের রূপকার। উনি নিজে থেকে কোনোদিন আত্মপ্রচার করেন না। উনি নিজে থেকে নিজে কোনো কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেন না। উনি বলেছেন না জামাতের ফর্মুলা।